হ্যালো, আপনাকে বলেছিলাম যে যাওয়ার দিনকে আবার দেখাবো। এই যে বেরোচ্ছি সব, এখানে যে চিরঞ্জিত ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, আর আমাদের গাড়ি চলে এসেছে, গাড়ি ঢুকছে, আর লম্বুদা রয়েছে এখানে। বুম্বা আপাতত যাচ্ছে না, তাই জন্য বুম্বা আমাদের ব্যাগ তুলে দিচ্ছে। ঠিক আছে, বুম্বা বলছে তো এ পর্যন্ত ছাড়তে যাবে। বাঙালির দ্বিতীয় ঘর হচ্ছে পুরী। হ্যাঁ, এবার আমরা পুরী ভ্রমণে বেরিয়েছি। আমাদের এই পুরী ভ্রমণ সিরিজে থাকবে আমরা কোথায় কোথায় থাকছি, কিভাবে ঘুরছি, কি কি দেখছি এবং টোটাল কত টাকা খরচ হচ্ছে। তাহলে চলুন এবার আমাদের পুরী ভ্রমণ সিরিজটা শুরু করা যাক। এখন আমরা চলেছি শালিমার স্টেশনের উদ্দেশ্যে। তার কারণ হচ্ছে পুরী ভ্রমণের বেশিরভাগ ট্রেনই এখন শালিমার স্টেশন থেকে ছাড়ে। পৌঁছে গেছি শালিমার স্টেশনে। এখন আমাদের গাড়ি এসে পৌঁছেছে, কিন্তু বুম্বাদের গাড়ি এসে পৌঁছয়নি। এই যে শালিমার স্টেশন, তাই পৌঁছে গেছি, ট্রেনে উঠছি এসি 3 টায়ারেতে। ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখনও বাথরুমটা দেখিনি, বাথরুমটা দেখতে হবে এখন কেমন আছে। এখন খাওয়া দাওয়া পর্ব চলছে। খাওয়ার মধ্যে কী আছে? চিকেন কিমা, রুটি আর পনির। এখানে মিস্টার কুরকুরে। তুই আমার মায়ের ওখানটা বস না। গুড মর্নিং। আপাতত পুরীতে নেমে গিয়েছি। এখন বাজে হচ্ছে 4:45। ট্রেন একদম ঠিকঠাক টাইমে মানে পৌঁছে দিয়েছে, বিফোর টাইমেই পৌঁছেছে। কারণ প্রথমে শালিমার থেকে প্রায় 20 মিনিট লেটে ছেড়েছিল, কিন্তু রাত্রিবেলা মেকআপ দিয়ে দিয়েছে জগন্নাথ এক্সপ্রেস। আসুন এবার জেনে নেওয়া যাক আমরা পুরীতে পৌঁছাবো কী করে। তাহলে প্রথমেই আসা যাক হাওড়া স্টেশনের থেকে। হাওড়া স্টেশন থেকে টোটাল 3টে ট্রেন পুরীর উদ্দেশ্যে ছাড়ে। এক হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, 2 হচ্ছে শতাব্দী এক্সপ্রেস, 3 হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তার সমস্ত ডিটেলস আমার স্ক্রিনেতে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে সকাল 6:10 এবং পৌঁছে হচ্ছে 12:30টার সময়। শতাব্দী এক্সপ্রেস ছাড়ে দুপুর 2:15 এবং পৌঁছয় সেই দিন রাত 10টার সময়। আর হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ে রাত 10:30টার সময় এবং পৌঁছায় তার পরের দিন 7:25। এরপরে আসা যাক শিয়ালদা স্টেশন থেকে আপনারা কীভাবে পুরী যাবেন। হ্যাঁ, শিয়ালদা স্টেশন থেকেও পুরী যাওয়ার জন্য একটি ট্রেন আছে, যেটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেস। সেটা ছাড়ে রাত 8টার সময় এবং পৌঁছয় তারপরের দিন ভোর 3:55 সময়। তো একটু অড টাইম হয়ে যাচ্ছে, কিন্তু শিয়ালদা স্টেশন থেকে এই একটিমাত্র ট্রেনই আছে যেটা পুরীতে সরাসরি যায়। এরপরে আসি শালিমার স্টেশনের কথায়। শালিমার স্টেশন থেকে 3টি ট্রেন ছাড়ে পুরীর উদ্দেশ্যে। একটা হচ্ছে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা ছাড়ে হচ্ছে রাত 8:40 এবং পৌঁছায় পরের দিনকে পুরী ভোর 5:10। তারপরে আছে ধৌলি এক্সপ্রেস, যেটা ছাড়ে শালিমার থেকে সকাল 9:15 এবং সেই দিনকেই পুরী পৌঁছায় সন্ধ্যে 6:15। আর যেটায় আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে জগন্নাথ এক্সপ্রেস। এটা ছাড়ে শালিমার স্টেশন থেকে বিকেল 7:05 এবং পৌঁছায় হচ্ছে পুরীতে ভোর 4:30 সময়। তো এর মধ্যে যে কোনো ট্রেন ধরেই আপনারা পুরী পৌঁছে যেতে পারেন। এছাড়া যদি বাসে যান তাহলে আপনাদেরকে আগেই বলেছি ধর্মতলা এবং বাবুঘাট থেকে আপনারা বাস পেয়ে যাবেন। স্টেশন থেকে হোটেলে যাওয়ার জন্য অনেকগুলোই গাড়ি পাবেন। এখানে অনেক অটো, টোটো এবং গাড়ি আছে। আপনারা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, অটোগুলো, তাদের সাথে একটু বার্গেনিং করবেন, দেখবেন এতে অনেকটাই আপনার সেভ হবে। আর এক্ষেত্রে একটা বলে রাখি যে অটো ভাড়া কিন্তু 220 থেকে 250-র মধ্যেই থাকে, কিন্তু ওনারা বাড়িয়ে অনেক কিছু বলে। তাই জন্যে আমরা বলছি যে আপনারা একটু বার্গেনিং করবেন। আর হোটেলের ঠিকানাটা একেবারে এক্স্যাক্ট বলবেন, না হলে ওরা অন্য জায়গায় নামিয়ে দিয়ে আপনাদের চলে যাবে। সেক্ষেত্রে আপনারা একটু সমস্যার সম্মুখীন হতে পারে। এক্ষেত্রে আমাদের হোটেলে যাওয়ার জন্য এখান থেকে ভাড়া নিয়েছিল অটো 220 টাকা। এখন আমি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। এটাই হচ্ছে আমাদের হোটেল, হোটেল নটরাজ। এর সামনের ভিউ অ্যাকচুয়ালি স্বর্গদ্বার হচ্ছে এই দিকটা, মানে এই সাইডটা থেকে আমরা ঢুকেছি। আর সমুদ্র যেতে গেলে
ঠিক হচ্ছে। আমাদের এই পিছন সাইডটা যে রাস্তাটা যাচ্ছে এইটা দিয়ে খানিকটা একটু সামনে ওই সাদা গাড়িটা একটা দেখতে পাচ্ছেন কিনা যায় না, এই গাড়িটা নয়, ওইখানে একটা গাড়ি আছে, চেষ্টা করছি দেখানোর। এই যে এই সাদা গাড়িটা রয়েছে, এই সাদা গাড়িটার ওখান থেকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে আমরা সমুদ্রে যেতে পারবো, মানে শর্টকাট রাস্তা যেটাকে বলা হয়। এবার জানা যাক হোটেল নটরাজে আমাদের রুম ভাড়া কত করে নিল। যেহেতু আমরা এসি ডাবল বেডরুম নিয়েছিলাম, তাই জন্য হোটেল নটরাজে আমাদের পার ডে রুম ভাড়া নিত 1200 টাকা করে। তবে এক্ষেত্রে বলবো হোটেল নটরাজ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্টাফেদের বিহেভিয়ার খুবই ভালো। তাহলে আপনারা এই হোটেল নটরাজে এসে দেখতেই পারেন একবার, কারণ আমার তো হোটেল নটরাজকে খুবই ভালো লেগেছে। আর এখান থেকে সমুদ্রের দূরত্বও আপনারা দেখতে পাচ্ছেন, খুব একটা বেশি নয়, পায়ে হাঁটা পথে 5 মিনিট। এটা হচ্ছে পুরীর মাছ বাজার। এখান থেকে আমরা মাছ কিনে এবং বাজার থেকে বিভিন্ন বাজার করে আমরা রান্না করতে দিয়ে দেবো, কারণ আমরা হোটেলে খাবো না, আমরা প্রত্যেকবারই এইভাবেই করি। মাছ বাজার থেকে মাছ এবং সবজি বাজার থেকে সবজি ও আনাজপাতি কিনে আমরা রান্না করতে দিয়ে দিই। আর রান্নার যে জায়গাগুলো সেগুলো আপনারা বাজারে ঢোকার মুখেই দেখতে পাবেন, অনেক দোকান রয়েছে যেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে এখানে রান্না করে দেওয়া হয়, এবং এক একজনের কাছে এক এক রকম রেট। এই রেটটা নেয় কেজি হিসেবে, মানে কত কেজি মাছ রান্না করাচ্ছেন, কতটা ভাত রান্না করাচ্ছেন, তার উপর ডিপেন্ড করছে যে আপনার কত টাকা হবে। আমার মনে হয় হোটেলে খাওয়ার থেকে এইভাবে খাওয়াটা অনেক বেশি ভালো, তাতে নিজের মনের মতন খাওয়াও যায় আর পয়সাটাও একটু সেভ হয়। মাছ বাজার থেকে মাছ কিনে এনাদের কাছ থেকে মাছ বাছিয়ে বা কুটে নিতে পারেন। এনারা মাছ বেছে দেওয়ার জন্যে কেজি পিছু 20 থেকে 30 টাকা করে নেন। এখান থেকে বেছে নিয়ে আপনারা রান্নার ওখানে দিয়ে দিতে পারেন, কারণ রান্নার ওখানে মাছ কিন্তু বাছা হয় না। হ্যালো, এখন সমুদ্রে স্নান করা হচ্ছে। এই যে চন্দ্রানী জয় জগন্নাথ করছে আমাদের চিরঞ্জিত কর। আর লম্বুরা তো ওই আরও দূরে আছে, ওখানে ক্যামেরাটা অন করতে পারছি না, কারণ ফোনটা দেখুন, ক্যামেরা ফোন কিছু না হলেও মানে হাত থেকে ছেড়ে বা গলা থেকে ছেড়ে চলে যেতে পারে, তাই জন্যে। আর এই যে ঢেউ আসছে, সব লাফালাফি করছে এখনও। আমরা সমস্ত কিছু এখানেই রান্না করতে দিতাম। এই জায়গাটা যে ঝুন্টুদার রান্নাঘর দেখতে পাচ্ছেন, এটা ঠিক বাজার থেকে বার হয়ে এসে উল্টো দিকেই পড়ে। এনার রান্না যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, যে জিনিসগুলো রান্না করতে দেবেন সেগুলো নিয়ে যাওয়ার জন্যে যে কন্টেনার হয় সেগুলো কিন্তু আপনারা বাজার থেকে কিনে নেবেন, কারণ এনারা কিন্তু কোনো কন্টেনারই আপনাকে দেবে না। চলুন এবার পুরী সি বিচে ঘুরতে ঘুরতে আমাদের প্রথম দিন কত টাকা খরচা ছিল সেটা দেখে নেওয়া যাক। আমাদের ট্রেনে টিকিট লেগেছিল 790 টাকা 3 টায়ার এসি। আর স্টেশন থেকে হোটেলে আসার জন্য যে অটোটা ভাড়া করা হয়েছিল তাতে এক একজনের প্রায় 50 টাকা করে লেগেছিল। আর হোটেল ফেয়ার এখানে আমি 600 টাকা ধরেছি, তার কারণ হচ্ছে হোটেলের ডাবল বেডরুম 1200 টাকা ছিল, ওটাও কিন্তু এসি। আর 4 বেলার খাওয়া দাওয়া মিলিয়ে আমি ধরেছি 800 টাকা। এখানে টোটাল আমাদের কস্ট হচ্ছে 2240 টাকার মতন। আজকে আমরা সাইড সিনের জন্য বেরোচ্ছি, কিন্তু কীভাবে থাকবো আমি জানি না, আমার শরীরটা খারাপ হয়েছে খুব। এবার গাড়ি তো এসে গেছে, গাড়ি বেশ কিছুক্ষণ হয়ে গেছে এসে গেছে, কিন্তু আমার শরীর খারাপের জন্য একটু প্রবলেম হচ্ছে। দেখা যাক কতটা ভিডিও করতে হবে। গাড়ি এসে গেছে, এখন চন্দানীরা চা বিস্কুট খাচ্ছে, আমার ভালো লাগছে না কিছু। কতটা কী করা যায় দেখা যাক। চলুন গাড়িতে উঠে যেতে যেতে কথা হবে আবার, কারণ শরীরটা আজকে ভালো নেই, কীভাবে সারাক্ষণ কাটাবো কে জানে। আমরা যে যে জায়গাগুলোতে বেড়াতে গিয়েছিলাম সেগুলো হলো কোণারক সূর্য মন্দির আর নন্দনকানন চিড়িয়াখানা। আসলে সব জায়গায় না যাওয়ার একটা কারণও আছে, সেটা হলো আমরা যে সময় পুরীতে এসেছি এই সময় পুরীতে খুব গরম, তাই জন্যে আমরা এই দুটো জায়গায় একমাত্র ঘুরেছি। এইবার আপনাদের সাথে শেয়ার করে নিই যে দুটো সাইট সিন আমরা করেছিলাম তার গাড়ি কোথা থেকে বুক করেছিলাম এবং গাড়ি কত টাকা ভাড়া নিয়েছিল। সাইট সিনের গাড়ি আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকেই নিয়েছিলাম, আর গাড়ি ভাড়া নিয়েছিল আমাদের 3500 টাকা।
এই গাড়ি ভাড়াটা নির্ভর করে আপনি কতগুলো জায়গায় ঘুরবেন তার উপর। আরও একটা জিনিসের ওপর নির্ভর করে, সেটি হলো আপনি কোন সিজনে পুরীতে বেড়াতে গেছেন। অর্থাৎ সেটা যদি অফ সিজন হয় তাহলে গাড়ি ভাড়া আপনার বেশ কিছুটা কম পড়বে, আর যেটা যদি অন সিজন হয় তাহলে আপনার গাড়ি ভাড়া অনেকটাই বেশি পড়বে। হাই, প্রথম স্পটে আমরা চলে এসেছি কোনারক মন্দির। তো আসার সময় যা ভিডিও করার রমদাই করেছে, আমি সেরকমভাবে করতে পারিনি, কারণ শরীরটা এখন একটু ঠিক হয়েছে ডাবের জল খেয়ে। এখন কোনারকে চলে এসেছি, কোনারক সান টেম্পল। টিকিট কাটা হয়ে গেছে, 40 টাকা করে এন্ট্রি ফি। এবার তবে এখানে একটা আইএসআই মিউজিয়াম আছে, তো মিউজিয়ামটা কোথায় আমাকে খুঁজে বের করতে হবে এখানে, কারণ জানি না, প্রত্যেকবারই দেখি মিউজিয়াম আছে কিন্তু মিউজিয়ামটা দেখা হয় না আমার। আগে অনেকবার এসেছি, এখন আগে সান টেম্পলটা আপনাদের ঘুরে দেখায়, কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে, মানে কীভাবে ভিডিও করবো সেটাই বুঝতে পারছি না, এত গরম হচ্ছে রোদে। আর তাছাড়া বললাম না, শরীরটা আমার খারাপ যাচ্ছে এখন। তো দেখছি যতটা পারবো আপনাদের জন্য করে দেখাবো, কারণ এত সুন্দর একটা জায়গায় এসেছি, তো না ভিডিও করলেও নিজের মনটাও ছটফট করে। চলুন দেখা যাক কী হয়। এখন আমরা পুরীর কোনারক মন্দিরের ভিতরে প্রবেশ করে গিয়েছি। এই পুরীর কোনারক মন্দির পুরী থেকে প্রায় 35 কিলোমিটার আর ভুবনেশ্বর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত। তবে এই মন্দির সম্পর্কে বলতে গেলে একটাই কথা বলা যায় যে পুরীর এই কোনারক মন্দির হচ্ছে শিল্প ও ভাস্কর্যের এক অপরূপ নিদর্শন। এই সূর্য মন্দির 1300 শতাব্দীতে নির্মিত হয়েছিল। এছাড়া আবার অনেকে বলেন যে 1255 খ্রিস্টাব্দে পূর্ববংশের রাজা প্রথম নরসিংহদেব এই মন্দির নির্মাণ করেন। এছাড়া এই মন্দিরটি সম্পূর্ণ একটি সূর্যদেবের রথের ওপর তৈরি, আর মন্দিরকে সূর্যদেবকেই উৎসর্গিত করা হয়েছে। আর সূর্যদেবকে যেহেতু উৎসর্গিত করা হয়েছে, তাহলে মন্দিরের বিভিন্ন জায়গায় যে রথের চাকাগুলো রয়েছে, সেই রথের চাকাগুলো সময়ের বিভিন্ন অবস্থানকে নির্দেশ করছে। এই ভিডিওতে সম্পূর্ণ ইতিহাসটা কিন্তু বলা নেই, আর আপনি যদি সম্পূর্ণ ইতিহাসটা কোনারক মন্দিরে জানতে চান তাহলে আমার আরেকটি ভিডিও আছে, যেটার লিঙ্ক আমি আই বাটনেও দিয়ে দেবো এবং ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো। সেখানে গেলে এই কোনারক সূর্য মন্দিরের যে রোমহর্ষক একটি ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা ভালোভাবে জানতে পারবেন। এখন আমরা চলেছি কোনারক মিউজিয়ামের উদ্দেশ্যে। এই কোনারক মিউজিয়ামটা আছে ঠিক যে এন্ট্রি পথ দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করেছি তার ঠিক উল্টো দিকেই। এই মিউজিয়ামটা কিন্তু আমি বলবো আপনাদের মিস করবেন না, কারণ এই মিউজিয়ামটা সত্যি খুব সুন্দর এবং দেখার মতন। এই মিউজিয়ামে প্রবেশ করতে গেলে আপনাদের 50 টাকার টিকিট কাটতে হবে। আর এখানে সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের এই মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণ অ্যালাউ করা হয়েছে, আর তার জন্য কিন্তু কোনো চার্জও লাগে।
কোনারক সান টেম্পল তো আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা চলেছি নন্দনকাননের উদ্দেশ্যে। তবে হ্যাঁ, নন্দনকানন যাওয়ার আগে আমরা কোথাও না কোথাও একটা লাঞ্চ করে নেবো। তাহলে চলুন দেখা যাক আমরা কোথায় লাঞ্চ করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেবো। আর তার সাথে থাকবে আমাদের লাঞ্চে কত টাকা করে খরচ পড়ছে আর রেস্টুরেন্টের নামটাও। হ্যালো, এখন আমরা খেতে বসেছি নন্দনকানন যাওয়ার আগে। কারণ ধবলগিরি আর পাচ্ছি না, কারণ সত্যি কথা বলতে আজকে আমার শরীর সত্যিই খুব খারাপ, মানে আর নিতে পারছি না। খালি এনার্জি নিয়ে কোনারক টেম্পলটা আমি করেছি আপনাদের জন্যে। আমাদের ড্রাইভার দাদাই একটা রেস্টুরেন্টে ঢোকালো নন্দনকাননের আগে। হ্যাঁ, কলিঙ্গ রেস্টুরেন্ট বলে নাম, রেস্টুরেন্টের নামটা দেখে দেবো। যথেষ্ট ভালো রেস্টুরেন্ট আর খুব সুন্দর ব্যবহার, আর খাওয়া দাওয়াও খুব ভালো। আমাদের আপাতত নেওয়া হয়েছে মাছ, ভাত, ডাল আর আলু ভাজা। এই যে দেখতে পাচ্ছেন, আমি মাছ খাচ্ছি না কারণ শরীর ভালো নেই বলে, মানে যতটা কম খাওয়া যায়। মাছের পিসের সাইজও দেখে নিন, ভালোই দিয়েছে। পুরী থেকে এই নন্দনকাননের দূরত্ব হলো 78 কিলোমিটার। নন্দনকাননে ঢুকতে গেলে আপনাদের 50 টাকা করে এন্ট্রি ফি লাগবে, আর বাচ্চাদের মানে 5 বছর উপরে যেসব বাচ্চার বয়স তাদের এন্ট্রি ফি লাগবে 20 টাকা করে। এখন আমরা কিন্তু নন্দনকাননের ভিতরেই আছি, আর এই যে গাড়িটা দেখছেন এটা ব্যাটারি চালিত গাড়ি। এই গাড়ি করে আমরা আজকে নন্দনকানন ঘুরবো। আগে যে সাদা টি শার্ট পরে যাচ্ছেন উনি ভদ্রলোকটি হচ্ছেন আমাদের গাইড এবং আমাদেরকে সাফারি করানোর জন্য নিয়ে যাচ্ছেন। বৃষ্টি হচ্ছে, তার মধ্যে সাফারির বাসে উঠে গেছি। উঠে গিয়ে সাফারিতে চলেছি। বৃষ্টি তো ভালোই পড়ছে, কতটা কি দেখতে পারবো জানি না। যাচ্ছি আস্তে আস্তে গাড়ি নিয়ে। এই হচ্ছে গেট, সামনে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাফারিতে প্রথমে ঢুকেই আমরা একটা ছাড়া বাঘ দেখতে পাচ্ছি, যেটা গাছের তলায় বসে রয়েছে। আগে গেলে পারে আরও এইরকম অনেক জীবজন্তুই আপনারা দেখতে পাবেন যে জঙ্গলের ভেতরে ছাড়া আছে, আর আমরা আছি এই জালঘেরা বাসের ভেতরে। তার আপনারা বুঝতেই পারছেন যে ব্যাপারটা কতটা রোমহর্ষক। তাহলে চলুন জিনিসটা উপভোগ করতে থাকি। বাঘের সাফারিটা ঘোরার পরেই আর একটা সাফারি পড়বে, যে গেটের ভেতরে ঢুকলে পারে এই সিংহ দেখতে পাবেন। এখানে সিংহ আর সিংহী একসাথে কিন্তু ছাড়া আছে, আর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে দুটোই কিন্তু একই সাথে এক জায়গায় বসে আছে। এছাড়া আরও অনেক সাফারি আছে, আস্তে আস্তে দেখতে থাকুন।
এই যে দাদাকে দেখছেন, এই দাদা আমাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখেছে আর খুব ভালোভাবে ঘুরিয়ে দেখেছে আমাদেরকে। মানে এত সুন্দর গাইড করিয়ে দেখিয়েছেন যে বলার কথা নয়। মানে এত টাইমের মধ্যে এত সুন্দর সুন্দর পোজের আমি ফটো তুলতে পেরেছি, ভিডিও করতে পেরেছি, যে বলার কথা নয়। সেটা হচ্ছে সম্পূর্ণ এই দাদার জন্য। দাদা আপনার নাম? নিরঞ্জন দলাই। আচ্ছা, ফোন নাম্বারটা বলে দিন, তাহলে কেউ আসলে পারে আপনার সাথে যোগাযোগ করবে। 9348073393। আচ্ছা, দাদা তো ফোন নাম্বার বলে দিল, তার সাথে সাথে আমার স্ক্রিনেও দাদার নাম্বার থাকবে। তো আপনারা নন্দনকাননে এলে পারে এনার সাথে যোগাযোগ করবেন। রিজনেবল প্রাইসে, আপনাদের কোনো হেডেক নিতে হবে না, সম্পূর্ণ হেডেক ওনার। উনি সব কিছু দেখাবেন, লায়ন সাফারি থেকে আরম্ভ করে সমস্ত সাফারি সমস্ত ঘুরিয়ে উনিই দেখাবেন। তাহলে দাদা ভালো লাগলো, আসছি তাহলে। হ্যালো, আজকে আমরা রঘুরাজপুর যাচ্ছি। এখন বিকেল 5:30 বাজে, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, কারণ আজকে খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এখন যাচ্ছি, জানি না কতটা কি দেখতে পাবো না পাবো। দাদা বলছে, অটো দাদা বলছে দেখতে পাবে। ঠিক আছে, তো যাই দেখি, যেতে যেতে এখান থেকে 15 কিলোমিটার দূরে। ঠিক আছে, 15 কিলোমিটার দূরে যাচ্ছি, 1 ঘন্টার মতো সময় লাগবে। একটা অটো ভাড়া করা হয়েছে, অটোতে আপনার রঘুরাজপুর মোটামুটি 800 এরকম নিচ্ছেন। তো চলুন যেতে যেতে দেখানো যাক। এখন আপাতত বেরোচ্ছি এখান থেকে, এখানে আর ভিডিও করছি না। তো মেন জায়গায় ওইখানে গিয়ে আমি ভিডিও করছি। চলুন তাহলে এই রঘুরাজপুরের দিকে যেতে যেতে আমাদের সেকেন্ড দিনকে কত টাকা খরচা হচ্ছে পুরীতে এবং সাইট সিনে, আর আজকে মানে তৃতীয় দিনে কত টাকা খরচা হচ্ছে পুরীতে, সেই হিসেবটা একটু দেখে নিই। পুরীতে আমরা সাইট সিনের জন্য যে গাড়িটা ভাড়া করেছিলাম, সেই গাড়ির ভাড়া লেগেছিল 3500 টাকা। সেক্ষেত্রে আমাদের এক একজনের হয় 584 টাকা করে। আর কোনারকের এন্ট্রি ফি ছিল 40 টাকা। কোনারক মিউজিয়ামে যে এন্ট্রি ফি ছিল তার দাম ছিল 50 টাকা। আর আমাদের লাঞ্চে খরচ হয়েছিল এক একজনের 390 টাকা করে। এরপরে আপনার নন্দনকানন যে জু, তার টিকিটের দাম হচ্ছে 50 টাকা। আর নন্দনকানন জুয়ের ভেতরে যে ব্যাটারি চালিত গাড়ি, তারপর সাফারি এবং গাইড রয়েছে, সেই সব মিলিয়ে এক একজনের আমাদের পড়েছিল 240 টাকা করে। এরপরে আসছে ডিনার। রাতের ডিনারে আমাদের এক একজনের 350 টাকা করে খরচা হয়েছিল। আর সব শেষে আসছে আমাদের রুম ফেয়ার, সেটা হচ্ছে 600 টাকা পড়েছিল এক একজনের। তাহলে টোটাল খরচা দাঁড়াচ্ছে 2304 টাকা। তবে এক্ষেত্রে বলে রাখি, এই টোটাল খরচাটাই হচ্ছে আমাদের এক একজনের খরচা, মানে একজনের 2304 টাকা করে খরচা পড়েছে। এর থেকে আপনাদের মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম যে আমরা যেভাবে বেরিয়েছি তাতে এক একজনের কত টাকা করে খরচা হতে পারে। এই রঘুরাজপুরের ইতিহাস কিন্তু খ্রিস্টপূর্বেরও আগে। খ্রিস্টপূর্ব 5 সাল থেকে রয়েছে এই রঘুরাজপুরের ইতিহাস। এর সাথে সাথে উড়িষ্যার যে ঐতিহ্যবাহী ডান্স, ওড়িশি ডান্সের জন্মঘরও কিন্তু এই রঘুরাজপুর গ্রাম। আর একটা বিষয়, যে বিখ্যাত নৃত্যশিল্পী গুরু কেলুচরণ মহাপাত্র ছিলেন, তারও জন্মস্থান কিন্তু এই রঘুরাজপুর গ্রাম। এই রঘুরাজপুর গ্রামে আপনারা 30 টাকার তৈরি জিনিস থেকে আরম্ভ করে 5 লাখ টাকার পর্যন্ত হাতে তৈরি জিনিস আপনারা দেখতে পাবেন। আর সমস্ত জিনিসগুলোই এদের নিজেদের হাতে তৈরি করা। এমনকি এই যে রঙগুলো দেখতে পাচ্ছেন পেন্টিংয়ে, সেই রঙগুলো পর্যন্ত নিজের হাতে তৈরি করা। কোনো রকম কেমিক্যাল এখানে এনারা ইউজ করেন না।
আপনি যে পেন্টিংটা দেখতে পাচ্ছেন এটাই আমি এই রঘুরাজপুর থেকে কিনেছিলাম। আমার এইটা কিনতে গিয়ে খরচা হয়েছিল প্রায় 450 টাকা। এই গ্রামে এক একটা ঘর খুব সুন্দরভাবে সাজানো এবং পুরোপুরিভাবে হাতে তৈরি জিনিসে একদম মোড়া। তবে হ্যাঁ, এই গ্রামের লোকজনের আতিথেয়তাও ভোলার মতন নয়। আপনাকে খুব আদর এবং সম্মানের সাথে নিজেদের ঘরে নিয়ে যাবে এবং আপনাদেরকে সমস্ত কিছু দেখাবে। আপনারা যদি ওখান থেকে নাও কিছু কেনেন, তাও এনারা খুব হাসি মুখে আপনাদের সমস্ত তাদের কারুকার্য করা জিনিসগুলো দেখাবে এবং আপনাকে রিকোয়েস্টও করবে নেওয়ার জন্যে। এবার নেওয়া আর না নেওয়া সেটা সম্পূর্ণ যে যার ব্যক্তিগত ব্যাপার। তবে বলবো হ্যাঁ, অনেকের মনে হতে পারে এই গ্রামে হয়তো দামটা অনেকটাই বেশি, কিন্তু আমার অন্তত নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আমার অন্তত মনে হয়নি যে দাম কোনো জায়গায় একটু বেশি আছে। দরদাম করা যাচ্ছে, করে একটু কমিয়ে দাম ঠিক করে দেখে নেওয়া যাচ্ছে জিনিসপত্র। তবে হ্যাঁ, ওনাদের হাতের কাছে ওই দামটা হয়তো কোনো কিছুই নয়। হাই, গুড মর্নিং। আজকে আমাদের শেষ দিন পুরীতে। তো অবশ্য এবার পুরীটা ঘুরেছি, কিন্তু বাট শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আমি ঠিকঠাক ঘুরতে পারিনি। তাও যতটা পেরেছি কভারেজ করেছি। কালকে তো রঘুরাজপুরে গিয়েছিলাম, তারও ভিডিও আপনাদের সামনে আসবে। তো আজকে লাস্ট দিন, আজকে আমাদের বন্দে ভারতের ট্রেন আছে 1:50-এ। এখন এই লাস্ট মুহূর্তের মার্কেটিং, মানে খাজা কিনতে বেরিয়েছিলাম। পুরী হলো আমাদের বাঙালিদের দ্বিতীয় ঘর, তাই আজ একটু মন খারাপ এই ঘরকে ছেড়ে চলে যাব বলে। কিন্তু কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। তবে হ্যাঁ, বাড়ি ফেরার সময় একটা আনন্দ অনুভব করা যাচ্ছে, কারণ এই প্রথম আমরা পুরী থেকে বাড়ি ফেরার সময় বন্দে ভারত এক্সপ্রেসে করে বাড়ি ফিরব। তাই এই নতুন ট্রেনটা দেখার অন্য একটা আনন্দ মনের ভেতরে উঁকি মারছে কোথাও না কোথাও। তাই জন্যে একদিকে যেরকম পুরীকে ছেড়ে চলে যাওয়ার জন্য মনের দুঃখ লাগছে, অন্যদিকে সেরকম এবার বাড়ি ফেরার জন্য বন্দে ভারত ট্রেনকে দেখার জন্য মনের ভেতরে আনন্দ হচ্ছে। তাহলে চলুন এরপরে বন্দে ভারত দেখার আনন্দটা সবাই মিলে উপভোগ করি। এখন আমরা পুরী স্টেশনে চলে এসেছি, আর প্ল্যাটফর্মে বন্দে ভারত ট্রেনও দাঁড়িয়ে আছে। এবার শুধু ট্রেনে ওঠার অপেক্ষা আর ট্রেন জার্নিটাকে উপভোগ করার অপেক্ষা। তাহলে চলুন এই ট্রেনে এবারে উঠেই পড়ি আমরা। বলো, এটা দেখো ওই দিকে আমাদের সিট, তাই তো? ট্রেনটা সত্যিই খুব সুন্দর, ভিতরটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। আর ওটার সাথে সাথেই আপনারা দেখছেন যে জলের বোতল দিচ্ছে। তাহলে এবার জেনে নেওয়া যাক যে এই ট্রেনটা পুরী থেকে কবে কবে ছাড়ে হাওড়ায় আসার জন্য। এই বন্দে ভারত এক্সপ্রেস বৃহস্পতিবার বাদে সপ্তাহের সব দিনই পুরী থেকে দুপুর 1:50 ছাড়ে এবং হাওড়াতে পৌঁছায় ওই দিনই রাত 8:30। আর এর টিকিটের মূল্য হলো সিসিতে গেলে পারে আপনাদের টিকিট পড়বে 1410 টাকা করে, আর এসিতে গেলে পারে 2595 টাকা করে এর টিকিটের দাম পড়বে। এর কিছুক্ষণ পরেই চলে আসে আমাদের দুপুরের লাঞ্চ। আমরা দুপুরে টোটাল 4টে ননভেজ এবং একটা ভেজ লাঞ্চের অর্ডার দিয়েছিলাম। এই খাবারের অর্ডারটা কিন্তু আমরা যখন টিকিট কাটি তখন টিকিট কাটার সময়ই করে নিতে হয়।
তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি যে আপনারা যদি মনে করেন যে খাবারের অর্ডার না দিলে টিকিটের দাম হয়তো কিছুটা কম হতে পারে, কিন্তু সেই ধারণাটা একেবারেই ভুল। টিকিটের দাম কিন্তু ওই একই পড়বে। আমাদের লাঞ্চে ছিল চিকেন 2 পিস, ডাল, ভাত, আলু ভাজা, টক দই, রুটি আর একটা আচারের পাউচ। আর খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ছিল যথেষ্ট ভালো। আর এরপর ঠিক বিকেল 5:30টার সময় চলে আসে আমাদের টিফিন। তাতে ছিল একটা ডায়েট চিড়ার প্যাকেট, একটা খাস্তা কচুরি, একটা জুস এবং বাদাম পাটালি ও টমেটোর চাটনির পাউচ, আর সাথে ছিল কফি। আর এই বন্দে ভারত ট্রেনের ওয়াশরুমটা ছিল যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন, আর তার সাথে সাথে আধুনিক সুবিধাযুক্ত, যাতে কোনো যাত্রীর অসুবিধা না হয়। সেটা আশা করি আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আপনারা। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো একটা জায়গা নিয়ে। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিলাম। নমস্কার।